অ্যানালাইটিক্স বলতে কি মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি, কি চাইতেছেন? হ্যাঁ, ফ্রি পিকে যা লেখেন, দেখেন পান নাকি। ড্যাশবোর্ড লিখে সার্চ করলে তো পাই যাবেন। ড্যাশবোর্ড ডিজাইন। আর গুগল অ্যানালাইটিক্স ওটা আপনার গুগল ছাড়া পাবেন না। এই যে এখানে আছে, ফ্রি পিকে আছে, অনেক ড্যাশবোর্ড আছে, এই যে এগুলো চাচ্ছেন আপনি। না ওইরকম পাবেন না, গুগল অ্যানালাইটিক্স এর গেলে গুগলের চলে যাবে। আপনি নর্মালি ড্যাশবোর্ড ইউআই ডিজাইন দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখানে আমাদের একটা যে টপিক ছিল সেটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। এমনি ইউআই বানাইতে আপনাদের কারো কোনো প্রবলেম হয় নাই, দ্যাটস গুড থিং। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে হয়ে গেল এখানটায় এই যে ইউআই এখানে দেখেন। আচ্ছা এখানে দেখেন, লেয়ার ম্যানেজমেন্টে যারা প্রবলেম ফেস করতেছেন, প্রথমত আপনারা যদি একবারে সব করে লেয়ার ম্যানেজমেন্ট করতে চান তাহলে কিন্তু প্রবলেম পড়বেন। এই যে আমরা গ্রুপ করছি না, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি লেয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে? গ্রুপ করে করে কাজ করছি যেগুলো। সো এই লেয়ার ম্যানেজমেন্ট যদি আপনারা একবারে করতে চান, সব ডিজাইন শেষ করার পর ধরে ধরে গ্রুপ করবেন, তাহলে পাগল হয়ে যাবেন। এটা করা মোটেও উচিত না, আপনারও মাথা খারাপ হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। ঠিক আছে? সো লেয়ার ম্যানেজমেন্ট আপনারা কখন করবেন জানেন? একটা সেকশন কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, অ্যাজ লাইক আমি আপনাদেরকে আগেও দেখাইছি, যখন আপনারা এখানে আমি যদি টপ বার, মেনু বার, হিরো সেকশন জাস্ট আনগ্রুপ করে নিই, দেখেন এর ভিতর কত গ্রুপ আছে দেখছেন? সবগুলাকে যদি আমি আনগ্রুপ করি, আরো গ্রুপ আছে, হ্যাঁ আরো গ্রুপ আছে। আচ্ছা, যেগুলো আছে সেগুলোকে আমরা করে ফেলি। দেখেন এখানে কত লেয়ার বের হয়ে আসছে দেখছেন? সেখানে আমি এখন কনফিউজড হয়ে যাব আসলে কোন লেয়ারের সাথে কোন লেয়ার আমার গ্রুপ করা লাগবে আর লাগবে না। সো আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন নিজের। সো এই সিচুয়েশনে পড়ার আগেই আপনি ধরে নেন টপ বার, মেনু বার বানাইছেন, সাথে সাথে আপনি আলাদা আলাদা গ্রুপ করে ফেলেন। কারণ এখানে এই দুইটা জিনিস বানাইতে আপনার লেয়ার হবে অল্প, অল্প কয়টা লেয়ার হবে। সো গ্রুপ করতে প্যারা কম খাবেন, ফাস্ট কাজ হবে। এটা যদি ফেলায় রাখেন পরে করব, তাহলেই আপনি পেজ গিয়ে খেয়ে যাবেন, কারণ একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চলে আসবে। এই ভুলগুলোর কারণেই দেখা যায় যখন আমরা গ্রুপ করি, এক লেয়ারের উপর আরেক লেয়ার, লেখা সাদা হয়ে গেছে, লেখা ঝাপসা হয়ে গেছে, অপোসিটি কমে গেছে, কালার এরকম হয়ে গেছে, অনেক ইস্যুস ক্রিয়েট হতে পারে, বা লেয়ার হারাই গেছে, ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেছে, মেলা প্রবলেম হতে পারে। সো এই জন্য আপনারা এখানটা একটা জিনিস দেখবেন যে আমরা আগে যখন এই জিনিসটা করবো, সো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা এই যে লেখা দুইটা, কল আর ইমেইল, এই দুটো গ্রুপ করে আপনি এটার নাম দিয়ে দিতে পারেন, ধরেন হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে? গ্রুপ করে নাম দিয়ে দেন। তারপর এখানে সেম ভাবে এই যে আইকন গুলো আছে টপ বারের, এগুলাকে আপনি হচ্ছে সিলেক্ট করে করে সুন্দর করে গ্রুপ করেন, সাথে সাথে আপনি নাম দিয়ে দেন হচ্ছে, ধরেন আপনি এটা দিলেন হচ্ছে সোশ্যাল আইকনস। দেওয়ার পর টপ বারে যে ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু সিলেক্ট করে গ্রুপ করে ফেলানো হচ্ছে একটা ফাইনাল গ্রুপ, এটার নাম দিবেন হচ্ছে টপ বার। মেনু বারের উপরে যেটা থাকে সেটা হচ্ছে টপ বার, এই যে। সেইখানে আমার আর কোনো প্রবলেম কিংবা প্যারা খাওয়ার মানে সিচুয়েশন হবেই না। ঠিক আছে? এইভাবে যদি আপনি কাজ করে করে যান, একটা একটা করে সেকশন গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনাদের ওই যে ঝামেলা যেটা হয় লেয়ার করতে গেলে বা সময় বেশি লাগে, এইটা আর হবে না। আর এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেন, কারণ আপনি যখন ইন ফিউচারে প্রফেশনালি কাজ করতে যাবেন, অবশ্যই আপনাদের এই গ্রুপিংটা ভালো মতো করে কাজ করতে হবে, নাহলে ফটোশপে কাজ করতে গেলে প্যারা খাবেন। বুঝতে পারছেন? বুঝা গেছে গ্রুপ বা লেয়ার ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? কারো কোনো কোয়েশ্চেন আছে ইউআই নিয়ে এখন পর্যন্ত? ইউআই ডিজাইন নিয়ে থাকার কথা না, কারণ ইউআই ডিজাইন অনেক সিম্পল হয়। খালি আপনাদের একটা জিনিস নোটিস করবেন যে আপনাদের ইউআই ডিজাইনের মধ্যে কিন্তু হিজিবিজি তেমন কিছু নাই, যেমন আমরা ইলাস্ট্রেটর, ফটোশপের মধ্যে পাই, ফ্লায়ারের মধ্যে, ব্রোশিরের মধ্যে, বিজনেস কার্ডের মধ্যে পাইতাম অনেক টেক্সচার মেক্সচার, হাবি জাবি, এই শেপ ওই শেপ, প্যারা বাঁকা, হ্যাঁ, শ্যাডো, এত কিছু কিন্তু ইউআই ডিজাইনে থাকে না। ইউআই ডিজাইন খুবই সিম্পল হয়, এটা মনে রাখবেন। এবং ইউআই ডিজাইনের বেসিক যে থিম বা বেসিক যে নলেজ, সেটা হচ্ছে
আপনার কালার কম্বিনেশন ঠিক থাকতে হবে, আপনার ফন্ট সিলেকশন, ফন্ট সাইজ, ফন্টের অ্যালাইনমেন্ট, ফন্টের স্পেসিং, ফন্টের লাইন হাইট, মানে টাইপোগ্রাফির রিলেটেড যা কিছু আছে সবগুলো ঠিক থাকতে হবে, কালার ঠিক থাকতে হবে, এবং অ্যালাইনমেন্ট প্লাস স্পেসিং এই দুইটা ম্যান্ডেটরি, অ্যালাইনমেন্ট আর স্পেসিং ম্যান্ডেটরি যেন ফিক্সড থাকে, এটা যেন এলোমেলো না হয়। এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন দেখবেন আপনার ইউআই ডিজাইন এমনি ভালো হবে। বুঝতে পারছেন? আর ইউআই ডিজাইনে প্যাঁচানো কোনো কিছুই থাকে না, কারণ ইউআই ডিজাইন অত বেশি প্যাঁচাবে না, বিকজ অফ এটা আমাদের কি করা লাগে বলুন তো, ইউআই ডিজাইনকে ইউজার ফ্রেন্ডলি করা লাগে, এই জন্য ইউআই ডিজাইনকে কখনোই বেশি প্যাঁচায় না। ক্লিয়ার? ইন ফিউচারে যখন আপনার ইউআই ডিজাইন করবেন বা ইউআই ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন মনে রাখবেন এটা যেন আপনার মেইন টার্গেট হচ্ছে সহজ করা, সুন্দর করা প্রাইমারি না, সহজ করাটা প্রাইমারি। এই সহজের মধ্যে আপনাকে সুন্দর করতে হবে। বুঝতে পারছি? যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলে থাকি সিম্পলের মধ্যে গর্জিয়াস। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে ওয়েব ইউআই নিয়ে, মানে লাস্ট যা করছেন এতদিন? গুড। সো এখন দেখেন আমরা যেটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব, আজকে অ্যাকচুয়ালি মেইনলি আমরা আজকে ডিসকাস করব আমাদের ডিজাইন তেমন পার্ট আপনারা অলরেডি পারেন ইউআই ডিজাইন, সো ডিজাইন পার্ট দেখানোর কিছু নাই, আমরা জাস্ট আজকে ডিসকাস করব। হুম, পিএইচডি আইকনে কালার দিবেন কিভাবে? আচ্ছা, ভালো কথা বলছেন। আমাদের একটা পিএইচডি আইকন ডাউনলোড করতে হবে, তাহলে ফ্লাইট আইকনে যাই। এখানে দেখেন পিএইচডি আইকনের এদের আবার কাহিনী আছে ফটোশপে। কিছু কিছু পিএইচডি আইকন আপনার শেপ হিসেবে আসে, হ্যাঁ। ধরেন ফরসে আমি এখানে হোম লিখে সার্চ করলাম এবং যে কোনো একটা পিএইচডি আইকন, ধরেন এইটাই আমরা ডাউনলোড করবো হচ্ছে পিএইচডি আকারে, লেটস সি। কিছু কিছু আইকন শেপ আকারেই চলে আসে, তো ওখানে শেপে যেভাবে কালার দেন আপনারা ওইভাবে দিলে হয়ে যায়। আবার কিছু কিছু আইকন আছে যেটা শেপ আকারে আসে না, ফরসে এইটা দেখেন শেপ আকারে আসছে, দেখছেন এই জায়গায় লেয়ারটা এখানে নিয়ে আসলাম, এই দেখেন আমাদের শেপের পাশে এরকম থাকে না, লেয়ারের পাশে, ওইখানে আমরা ডাবল ক্লিক করে এই যে কালার দিই না, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু কালার দেয়া। বুঝতে পারছেন? এখন যদি আপনার এরকম শেপ লেয়ার না আসে, কিছু কিছু আইকন আসে না, যদি না আসে তাহলে কি করবেন? তাহলে সিম্পলি লেয়ারটা সিলেক্ট করে যাবেন হচ্ছে এফএক্স, কালার ওভারলে, ওই কালার ওভারলে, কালার ওভারলেতে যাবেন এবং এখান থেকে যেই কালার আপনি এখানে এসে পিক করবেন ওই কালার ওখানে বসায় দিবে। যদি শেপ আকারে আপনি দেখতে না পারেন তাহলে এই ওয়েটা ইউজ করবেন। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, দেখে রাখেন যদি কখনো কাজে লাগে। যদি ছবি আকারে ডাউনলোড হয় আইকন, অর্থাৎ পিএনজি আকারে ডাউনলোড করছি, রাইট? আমি এটাকে নিয়ে আসলাম, এটা কি আমার কোনো শেপ? না, এটা একটা পিএনজি ফাইল, ঠিক আছে, এটা কোনো শেপ না কিন্তু, এটা পিএনজি ছবি। এর মধ্যে কালার দিবেন কিভাবে? কালার ওভারলে দেন, দেখেন কি দাঁড়ায়, চেঞ্জ হয়েছে। তার মানে পিএনজি তে কালার ওভারলে কাজ করে, বাট জেপিজি হলে কাজ করবে না। তো সেক্ষেত্রে কি করবেন? কালার ওভারলে দিয়ে কিন্তু করা যায় যদি পিএনজি ফাইল হয়, ঠিক আছে, কালার ওভারলে দিয়ে আপনি ইজিলি ইউজ করে করতে পারবেন, বাট আমি এটাও করতে চাই না। আমি একটা জিনিস ইউজ করতে পারবো, সেটা হচ্ছে এখানে কই গেল এটা, দাঁড়ান, এই যে পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল, এটা দিয়ে জাস্ট আপনাকে আগে ফোরগ্রাউন্ড কালারটা পিক করতে হবে একটা, যেটা আপনি আইকনে দিতে চান। নিলাম এরকম কিছু একটা, ওকে করলাম, আমার ফোরগ্রাউন্ড কালার এইটা আছে, আমি নিচি হচ্ছে পেইন্ট বাকেট টুল, ফোরগ্রাউন্ড কালার ওইটা আছে। আইকনের যে ছবি, ছবির যে যে পিএনজি ফাইল, এটার আমি লেয়ারটা সিলেক্ট করলাম। এবার জাস্ট আইকনের উপর ক্লিক করলে আমাকে প্রথমে বলবে, যেহেতু এটা পিএনজি, ওকে বলবো যে স্মার্ট অবজেক্ট আছে, এখন তুমি এটাকে র্যাস্টারাইজে কনভার্ট করো, আপনি বলেন যে করো, ওকে। এইবার আপনাকে এর মধ্যে ক্লিক করতে দিবে, কালার নিয়ে নিবে। বুঝতে পারছেন? আবার আপনি যদি ফোরগ্রাউন্ড কালার অন্য একটা কিছু নেন, ওকে করেন এবং পেইন্ট বাকেট টুল নিয়ে ছবির উপর ক্লিক করেন, কালার নিয়ে নিবেন। বুঝা গেছে? তবে আমি বলবো যে ছবির মধ্যে কালার দেওয়াটা অ্যাভয়েড করেন, কারণ আইকন যখনই আনবেন পিএসডি ফাইল আকারে নিয়ে আসেন, কাজ করতে সোজা হবে। বুঝতে পারছেন?
কি গ্রেডিয়েন্ট, শেপে গ্রেডিয়েন্ট না লেয়ারে গ্রেডিয়েন্ট? শেপ নিবেন, সিলেক্ট করবেন। আমরা এটাকে সিলেক্ট করলে প্রপার্টিজ প্যানেল ওপেন হয়ে যাবে, এখান থেকেও কাজ করতে পারেন, আমরা এখানে করবো না। যে সিম্পলি শেপের লেয়ারটা সিলেক্ট করার পর শেপ টুলের উপর ক্লিক করবেন, এই যে ফিলের উপর ক্লিক করবেন যদি আপনি ফিল কালারে গ্রেডিয়েন্ট দিতে চান, যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে স্ট্রোকটা ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের আইকন ক্লিক করেন, গ্রেডিয়েন্ট চলে আসছে অলরেডি। এখানে যে প্যানেল, এটা খুব সিম্পল, আপনার নিচের দুইটা যে বক্স, এই দুইটা হচ্ছে কালারের বক্স, উপরের যে দুইটা বক্স এই দুটো হচ্ছে অপোসিটির বক্স, মানে এই কালারের অপোসিটি, ঠিক আছে? তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম এরকম, আর উপরে এই ডান সাইডে এটাতে আমি আরেকটা কালার দিয়ে দিলাম ধরে নেন ফরসি, এই ধরনের কিছু একটা। ওকে, ঠিক আছে, কালার কিন্তু চলে আসছে। এবার উপরে দুটো বক্সের কাজ কি, অপোসিটি, এটা ক্লিক করলে দেখুন অপোসিটি হাইলাইটেড হয়ে যায়। আপনি এখান থেকে কমাইতে কিংবা বাড়াতে পারবেন, ট্রান্সপারেন্ট করে ফেলতে পারবেন। এই হলো গ্রেডিয়েন্ট। এখন এখানটায় আপনি একটা যদি কাজ করতে চান, এটার আপনি লিনিয়ার না দিয়ে রেডিয়াল দিতে পারেন, অ্যাঙ্গেল করতে পারেন, আপনি রিফ্লেক্টেড করতে পারেন, হোয়াটএভার, এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে যেটা ভালো লাগে। লিনিয়ার করার পর আপনি ওর অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাচ্ছেন, দেন আপনাকে এখান থেকে ম্যানুয়ালি অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে, বুঝতে পারছেন? এবার যদি আপনি এটাকে রিভার্স করতে চান, এদিকের কালার ওদিক, তাহলে এই যে বাটনে ক্লিক করবেন, রিভার্স, এই, বুঝে গেছে? রিপিট বলতে না 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 না, এখানে আমরা কন্ট্রোল জে করে আপনাকে ডুপ্লিকেট করতে পারবেন, মানে লেয়ার ডুপ্লিকেট করা যায়। কন্ট্রোল ডি দিলে যেমন পটাপট পটাপট ইলাস্ট্রেটর হইতে থাকে, এখানে এটা হবে না। সো আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি যদি অনেকগুলো লেয়ার লাগে তাহলে কন্ট্রোল জে, যে লেয়ারটা সিলেক্ট হয় কন্ট্রোল জে দিয়ে আপনি এটাকে কপি বানাতে পারবেন এরকম, কিন্তু একই জায়গায় হবে, একই জায়গায় অনেকগুলো হবে, দেখেন, দেখছেন? বাট আপনার ওই যে ইলাস্ট্রেটর যেটা আপনি খুঁজতেছেন ওইটা এখানে নেই। সো ওই ধরনের কোনো টেক্সচার বানাতে গেলে যদি কাজে লাগে, তাহলে আমি বলবো যে টেক্সচার মেক্সচার যদি বানাতে চান তাহলে ইলাস্ট্রেটর থেকে বানায় নিয়ে আসেন। আরেকজন জনে কি বলতে চাইলেন বলেন? এই জিনিসটা দেখাইছি ভাই, ফার্স্ট ক্লাসে দেখাইছি। সো এই যে আমার শেপ, এই শেপের মধ্যে আমি ছবি থেকে কালার নিব, একটা ছবি নিয়ে আসি এখানে, ধরেন এই যে ফোর্ডের লোগো আমার কাছে আছে, এখন নিয়ে আসলাম। আনার পর আমি এখানে আইড্রপার দিয়ে কালার দিতে যাচ্ছি। সিম্পলি এই লেয়ারটা সিলেক্ট করে এই যে রেক্টেঙ্গেল টুল, এখানে ডাবল ক্লিক করবেন, এই কালার পিকারটা চলে আসবে শেপের, এবং মাউস বাইরে নিয়ে আসলে আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যায়, দেখেন, দেখছেন আইড্রপার চলে আসছে। মাউসটাকে বাইরে নিয়ে আসছি তাতে, এবার যেখানে ক্লিক করবেন ওই কালারটা এখানে চলে আসবে, দেখেন আমি এই জায়গায় ক্লিক করলাম, কালারটা নিয়ে ওকে করলাম, অটোমেটিক্যালি হচ্ছে বসা দিবে। শেপ লেয়ারের এই বাম পাশে এই জায়গাটায় ডাবল ক্লিক করবেন, তাইলে আইড্রপার অ্যাক্টিভেট হয়ে যায় অটোমেটিক। কি থাকে? হুম হুম, আপনার কথা বুঝি না, কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওটা কি হয়ে যায় বললেন? ওটা বুঝলি, লং স্কোয়ার মানে চ্যাপ্টা? ও, ওইটা অনেক সময় লেয়ার অনেক সময় চিকন হয়ে যায়, এটা আমারও হয়। ওইটা অনেক সময় আপনার ওই আপনার ওভারঅল যে সাইজ এটার উপরে অনেক সময় যে চ্যাপ্টা করে দেয়, ওইটা আমারও হয় মাঝে মাঝে। আর কোনো কোয়েশ্চেন কারো নাই? ওকে, সো আমরা আজকে যেটা করব মেইনলি সেটা হচ্ছে আমরা ই কমার্স ওয়েব ইউআই নিয়ে কথা বলবো, এবং আমাদের ই কমার্স ইউআই ডিজাইন করাটা কোনো ফ্যাক্টর না, এটা আপনারা অলরেডি করে ফেলছেন। তবে ই কমার্স ওয়েব ইউআই করাটা একটু পেইনফুল লাগবে আপনাদের কাছে, কারণ ওয়েব ইউআই ই কমার্স অনেক বড় হয়। আপনারা সাধারণত এখন পর্যন্ত একটা পেজ করে আসছেন, বাট ওয়েব ইউআই ই কমার্সের অনেকগুলো পেজ নিয়ে হয়ে থাকে, বিকজ অফ ই কমার্স ওয়েবসাইট অনেক বড় হয়। আপনারা তো চিনেন ই কমার্স ওয়েবসাইট কোনগুলো বলুন তো? এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, মানে যেখানে আপনার পণ্য কেনাকাটা করা যায় অনলাইনে। তো ভালো কথা। এখন ই কমার্স ওয়েবসাইটটা কাজ করে কিভাবে বলতে পারেন? স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। আমি যদি একটা প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমাকে কি কি করা লাগবে, বা আমি কোথা থেকে কোথায় যাব প্রোডাক্টটা কিনতে, কোন পেজ থেকে কোন পেজ, ওয়ান বাই ওয়ান একদম এক্স্যাক্টলি যেভাবে কিনতে হয় ওইভাবে কেউ বলতে পারবেন? ধরেন ফর্সে প্রথমে আপনি এভাবে বলবেন যে প্রথমে আমি ল্যাপটপ অন করলাম,
ব্রাউজারে গেলাম, ব্রাউজার থেকে আমি সার্চ করলাম ধরেন daraz.com, তারপরে আপনি কোন পেজে আসবেন? প্রথমে daraz.com এ গেলে হোম পেজে। সো আমরা প্রথমে কোন কোন পেজে এন্টার করতেছি? হোম পেজ। হোম পেজ থেকে আমি যদি তারপরে কোন পেজে যাব বলেন তো? হ্যাঁ, সো আমি হচ্ছে দুইটা ওয়ে আমার কাছে আছে, আমি সার্চ করতে পারি, আদারওয়াইজ ক্যাটাগরি থেকে আমি চুজ করতে পারি, তাই না? দুটো অপশন ইচ্ছা মতো। তো ধরে নেন আমি কোনো কিছু লিখে সার্চ করলাম, ঠিক আছে? তাহলে সার্চ করলে আমার সামনে একটা পেজ আসবে না? কি আসবে বলেন তো? পেজটার নাম সার্চের রেজাল্ট একটা পেজ আসবে, যে ধরে নেন আপনি স্যামসাং লিখে সার্চ করছেন, তাহলে স্যামসাং এর ফোন, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, হোয়াট এভার যা যা আছে সব চলে আসবে। ঠিক আছে, সার্চ করলেন, এরপরে কই যাবেন আপনি? একটা পণ্য কিনবেন, ধরেন স্যামসাং গ্যালাক্সি কিনবেন, এবার সার্চ করার পর আচ্ছা প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করলে আপনার সামনে কোন পেজ ওপেন হবে বলতে পারবেন? হুম, প্রোডাক্ট ডিটেইলস পেজ, বা আমরা এটাকে শর্টকাট প্রোডাক্ট পেজ বলতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের কি থাকে বলেন তো? প্রোডাক্ট পেজে কি থাকবে? ছবি। হ্যাঁ, প্রোডাক্টের ছবি সহ প্রোডাক্টের সব ইনফরমেশন থাকবে, এবং সাথে যদি কেউ কিনে থাকে সেটা রিভিউ দিয়ে থাকে সেটাও থাকবে এখানে, তাই না? আচ্ছা, ভালো কথা। এবার আর প্রোডাক্ট পেজের পরে আমরা কই যাব? ওইটা কিনবো, এবার প্রোডাক্ট পেজ থেকে সেটা আমাকে অ্যাড টু কার্ট করতে হবে, তাই না? অ্যাড টু কার্ট করা লাগবে, এবং কার্ট করলে তখন আমরা কোন পেজে যাব? কার্ট পেজে যাব, তাই না? প্রোডাক্টটা যখন আমরা দেখবো, কার্ট পেজে মেনলি কি কি থাকে বলতে পারবেন কেউ? কি কি হয়, কার্টের কাজ কি? আহা, না। একজন 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 বলেন, একজন একজন। হুম, হ্যাঁ, এবং এখান থেকে আমি কি করব? হ্যাঁ, এক্স্যাক্টলি ওই কার্টের কাজ যেটা সেম। এখানে আপনি ডিফাইন করতে পারবেন, আপনি প্রোডাক্ট কি কি চুজ করছেন সেটা দেখতে পারবেন যে আমি কি কি কিনতে যাচ্ছি, এবং এখানে আমি কয়টা করে কিনবো, আমি কোয়ান্টিটি চুজ করতে পারবো যে আমি একটা নিব, পাঁচটা নিব, না দুইটা নিব, না 10টা নিব, চুজ করতে পারবেন। দ্বিতীয়ত ডান পাশে আরো কি দেখাবে আপনাকে? দুইটা নিলে দাম কত, একটা নিলে দাম কত, তাই না? দাম দেখায় না? পাঁচটা নিলে কত দাম? সব কার্ড পেজে মেইনলি আমাদের এই ইনফরমেশন গুলো থাকে। ভালো কথা, কার্ড পেজের পরে কোথায় যাই আমরা বলেন তো? কার্ডের পর আমরা যাই হচ্ছে চেক আউট। এবং চেক আউটে মেইনলি কি কি করে বলেন তো? মানে আমরা বলতে পারি ওখানে হচ্ছে আমরা শিপিং ইনফরমেশন, ওখানে আমরা দিতে কি, শিপিং ইনফরমেশন মানে আপনার কোন জায়গায় প্রোডাক্টটা যাবে, ঠিক আছে? বা এখানটা আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন, ঠিক আছে? যদিও মেইনলি বিলিং ইনফরমেশনটা আগে থাকে, শিপিং ইনফরমেশনটা পরে থাকে। যাই হোক, এটা পর পর থাকতে পারে বা এক পেজেই থাকতে পারে, ডিপেন্ডস ইউআই এর মধ্যে। ঠিক আছে, শিপিং ইনফো যেখানে হচ্ছে আপনার প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে, এবং বিলিং ইনফোতে কি কি থাকবে বলেন তো? বিলিং ইনফরমেশনে কি কি থাকে? আপনি, না, আপনি টাকাটা কোন কার্ড দিয়ে দিবেন? মাস্টার কার্ডে দিবেন, না ভিসা কার্ড দিয়ে দিবেন, না ক্যাশ অন ডেলিভারি দিবেন? পেমেন্ট টাইপ থাকবে, বিকাশে দিবেন, নগদে দিবেন, না কার্ড দিয়ে দিবেন, এগুলা কই থাকে? এটা হচ্ছে বিলিং ইনফরমেশন, বুঝতে পারছেন? এবং বিলিং ইনফরমেশন আপনাকে দেখাবে যে আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন, টোটাল কত টাকা কাটবে, ভ্যাট সহ কত, ভ্যাট ছাড়া কত, ওভারঅল কত কাটবে আপনার টাকা, সব দেখাবে। বিলিং ইনফরমেশনের পরে আমাদের কোনটা আসে বলেন তো? বিল পেমেন্ট করার পরে কোনটা আসে? হ্যাঁ, প্রসিড করলেন, আপনি তো টাকা দিয়ে প্রসিড পেমেন্টে ক্লিক করলেন, তারপরে কি আসবে আপনার সামনে, কোন পেজ আসবে? হুম, কনফার্মেশন পেজ। বাট কনফার্মেশন পেজ সবসময় অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে? কনফার্মেশনের বদলে আপনার ওইখানটায় আসতে পারে থ্যাংক ইউ পেজ। এটাই কিন্তু আমরা কনফার্মেশন ধরে নিই। আমাদেরকে লেখা আছে থ্যাংক ইউ ফর পারচেসিং, মানে আমরা বুঝে যাই যে আমরা কিনে ফেলাইছি, তাই না?
থ্যাংক ইউ পেজ আসে। আদারওয়াইজ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্র্যাক অর্ডার। আপনি হচ্ছে অর্ডার ট্র্যাক করতে পারবেন যে আপনার অর্ডারটা কই আছে, ওয়্যার হাউসে পড়ে আছে, শিপ হয়েছে, আপনার ডেলিভারি বয় উঠাইছে না কই আছে, ওটা আপনি ট্র্যাক করতে পারবেন। সো এটা অনেক সময় থাকে। এবং এরপরে আবার আমি ঘুরে কই চলে আসবো বলো তো, ট্র্যাক অর্ডারের পর আমি যদি ট্র্যাক অর্ডারে দিয়ে ট্র্যাক করলাম বা আমার থ্যাংক ইউ আসছে, আমি কন্টিনিউ দিলাম, তারপর আমি কই যাব, কোন পেজ আসবে? আবার আমাদের কাছে হোম পেজ চলে আসবে। তার মানে এটা একটা, আমি বলতে পারি এটা একটা লুপের মতো ঘুরতেই থাকবে কন্টিনিউয়াসলি। সো এইটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিচার। এবং শুধু ই কমার্স ওয়েবসাইট না, প্রত্যেকটা প্রোগ্রামের, হ্যাঁ প্রত্যেকটা প্রোগ্রাম, দুনিয়ায় যত প্রোগ্রাম আছে সবগুলোর একই প্রসেস, বুঝতে পারছেন? সবগুলোর একই প্রসেস। সো আপনার এটা লুপের মতো ঘুরতে থাকে, প্রত্যেকটা জিনিস লুপের মতো ঘুরতে থাকে। সো এইখানেও এই প্রোগ্রামটা এরকম ঘুরতেছে। সো আপনার এখান থেকে প্রথমে আপনি হোম পেজে আসছেন, প্রোডাক্ট দেখছেন, প্রোডাক্ট। আচ্ছা আমি একবার ইন ডেপথে বুঝাই। হোম পেজে আমাদের মেইনলি কি কি থাকে একটু ডিসক্রিপটিভ ভাবে বুঝান। হোম পেজে আমরা কি কি জিনিস দেখতে পাই ই কমার্স ওয়েবসাইটে, চিন্তা করে দেখেন। সবার আগে হোম পেজে একটা ব্যানার ঘুরতে থাকে, প্রত্যেকটা ই কমার্স সাইটে থাকে। এবং ওই ব্যানারটাতে কি কি থাকে, সেল কিসে চলতেছে, কোনটা বেশি সেল হচ্ছে, অন সেল কোনটাতে, ডিসকাউন্ট, কি কি অফার আছে, এগুলো আপনার ব্যানার সেকশনে থাকে। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে মোস্ট পপুলার প্রোডাক্ট গুলা, বুঝতে পারছেন? এই জিনিসগুলো থাকে, তাই না? এর মধ্যে আপনার মেনু বার, ক্যাটাগরি ম্যাটাগরি এগুলো তো থাকেই। তারপরে কি থাকে সিরিয়ালে, তারপরে থাকে হচ্ছে ধরে নেন রিকমেন্ডেড বা সাজেস্টেড, এই ধরনের জিনিসগুলো থাকে, অন সেল, টপ রেটেড, এই জিনিসগুলো থাকে না সিরিয়ালি? তো হোম পেজে মেইনলি কি থাকে, যেগুলা সব থেকে বেশি বিক্রি হচ্ছে, যেগুলাতে ডিসকাউন্ট আছে, এর বাইরে আর কিছু থাকে না। হ্যাঁ একটা সেকশন আপনার জন্য থাকতে পারে যে কি রিসেন্টলি ভিউড, এই সেকশনটা থাকতে পারে যে আপনি রিসেন্টলি কি কি দেখছেন, এগুলা থাকতে পারে। বাট মেইনলি ফোকাস করে যেগুলা বেশি সেল হচ্ছে বা ডিসকাউন্টে চলছে, হোম পেজে এটা থাকে। এবং উপরে মেনু বার থাকে, নিচে ফুটার থাকে, বেসিক আইডিয়া এটাই, হোম পেজের মেইন থিম এটা। তারপরে চলে আসেন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্ট হচ্ছে সার্চ বারে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, ওইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে সার্চ রেজাল্ট। অথবা আপনি ক্যাটাগরি ঘুরে ঘুরে যায়, ধরেন আপনি প্রথমে গেলেন হোম পেজে, হোম পেজ থেকে আপনি চুজ করলেন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আপনি চলে আসলেন ধরে নেন স্মার্টফোন, স্মার্টফোন থেকে আপনি চুজ করলেন হচ্ছে শাওমি, শাওমির মধ্যে আপনি ক্লিক করলে কি দাঁড়াবে, আপনার সামনে যত শাওমির ফোন আছে চলে আসবে। আর যদি আপনি সার্চ বারে ডিরেক্টলি শাওমি লিখে সার্চ করতেন, তাহলে কি হইতো, শাওমির যত ফোন আছে ওইগুলাই না চলে আসতো, আবার একই জিনিসই আসতো কিন্তু। সার্চ পেজ তার মানে কি, সার্চ রেজাল্ট, আমি ক্যাটাগরি দিয়ে গেলেও যেই পেজ আসবে, সার্চ করলেও সেম পেজ আসবে। আপনারা কি বুঝতেছেন? গুড। তারপরে আসতেছে কি, সার্চ পেজে তো আমরা জানি নর্মালি আমরা যা লিখে সার্চ করবো বা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবো, ওই কিওয়ার্ড রিলেটেড যা যা আছে চলে আসবে আমার সামনে। ঠিক আছে, এখন ওইখানকার লেআউট আলাদা হতে পারে, কেউ কেউ বক্স আকারে সাজাতে পারে, কেউ আড়াআড়ি ভাবে, কেউ মনে হয় লেআউটের মতো হইতে পারে। বাট মেইন আইডিয়াটা সার্চ রেজাল্টে সার্চ যা করবেন তাই আসবে। তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসে নর্মালি কি কি আসে, প্রোডাক্ট ডিটেলসে আমি আগেই বলে দিলাম, প্রথমে থাকবে ছবি, বড় করে ছবিটা প্রায়োরিটি থাকবে বেশি, কারণ মানুষ প্রোডাক্টটা দেখবে তারপর কিনবে। কারণ আমরা আগে দোকানে যাই, জিনিস দেখি তারপর কিনি। তো আপনার কাছে ছবিটা যেন বড় করে ভিউ দেওয়া থাকে, এটা আবার ছবি ক্লিন থাকে, এটা প্রায়োরিটি দেয়। ছবি থাকে বড় করে, অবশ্যই বড় করে টাইটেল বা নাম লেখা থাকে, প্রোডাক্টের নামটা কি, নাম লেখা থাকে, ঠিক আছে? তার নিচে দেওয়া থাকতে পারে রিভিউ, যে এই প্রোডাক্টটার কি অবস্থা, মানুষজন কিনে কি রিভিউ দিচ্ছে, ভালো খারাপ মন্দ, এটার উপর ডিসাইড করবেন আপনি এটা কিনবেন কি কিনবেন না, কিনলে লস হবে না কিনলে ঠিকঠাক চলবে, বুঝে গেছে? তারপর আর কি কি থাকতে পারে, প্রোডাক্টের ফুল ডিটেলস থাকবে, ফিচার্স কি আছে, স্পেসিফিকেশন কি, হাইট উইথ কত, সাইজ কত, ওয়েট কত, কি কালার, এভরিথিং পুরো ডিসক্রিপশন, কয়টা কালার অ্যাভেলেবেল আছে, সব কিছু ওখানটায় ডিসক্রিপশনের মধ্যে উল্লেখ থাকে প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজে এটা উল্লেখ থাকে। তারপরে কি থাকে বলুন তো, আর কি থাকতে পারে প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট রিলেটেড আর কিছু থাকে? থাকে ওইটার সাথে অ্যাক্সেসরিজ কি কি থাকে। ধরে নেন আপনি ফার্স্টে আইফোন কিনবেন অনলাইন থেকে, ভালো কথা, আইফোনের সাথে অ্যাক্সেসরিজ থাকবে না, হেডফোন, তারপরে আইফোনের যে কি ইয়ারপড না কি বলে কানের মধ্যে যে লাগায়, তারপরে হচ্ছে ওয়্যারলেস চার্জার থাকতে পারে, তারপরে অনেক আরো অনেক অ্যাক্সেসরিজ, কাভার, যাই হোক এই জিনিসগুলা। সো আমাদের একটা সেকশন আমরা নিচে আলাদা বানাতে পারি না,
ধরে নেন ফরসে অ্যাক্সেসরিজ বা রিলেটেড প্রোডাক্ট, এরকম করা যেতে পারে না? হোম পেজে, সরি হোম পেজ বলছি, প্রোডাক্ট ডিটেলস এর সাথে আর কি থাকে প্রোডাক্টের সাথে বলেন তো? ও অবশ্যই প্রোডাক্টের দাম লেখা থাকবে, এটা তো অবশ্যই থাকবে। অ্যাড টু কার্ট বাটন থাকবে, এটা তো কমন। আর কি থাকতে পারে ওই পেজে? সিমিলার প্রোডাক্ট গুলো দেখাতে পারে, যেটার সাথে সিমিলার কি কি প্রোডাক্ট আছে এটা শোকেস করতে পারে। এই তো, আর কিছু থাকে না তার। আর নর্মালি যে হেডার ফুটার এগুলো তো থাকবে। তারপরে চলে যাবেন কার্ট পেজ। কার্ট পেজ তো অলরেডি বললাম, কার্ট পেজে আপনি কি কি প্রোডাক্ট সিলেক্ট করছেন এবং এক কার্টে রাখছেন জমায় সেটা দেখতে পারবেন। ঝুড়ির মতো আপনি জমায় রাখবেন এবং চাইলে আপনি সবগুলোকে একসাথে কিনে ফেলতে পারেন, আদারওয়াইজ ওখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটাকে বাদ দিতে পারেন, যেটা ইচ্ছে সেটাকে রাখতে পারেন এবং কোয়ান্টিটি ডিসাইড করতে পারবেন। কার্ট পেজের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোয়ান্টিটি চুজ করা, মানে আপনি চাইলে কোয়ান্টিটি বেশি নিতে পারেন, কম নিতে পারেন। তারপরে আপনি দাম দেখতে পারবেন ওখানে কার্ট পেজে। সেখানে আপনি ডিসাইড, মানে কার্ট পেজটার সব থেকে বড় ফিচার হচ্ছে এই জিনিসগুলাই, যে আপনি কিনবেন কয়টা, কিনবেন না নাকি কিনবেন নাকি বাদ দিবেন, সবকিছু এই ফিচারটা আপনার কার্ট পেজ প্রোভাইড করে। তারপরে আপনি চেক আউট দিলে আপনার সামনে আসবে বিলিং ইনফরমেশন বা শিপিং ইনফরমেশন। প্রথমে যাবে শিপিং ইনফরমেশন, যে আপনি কোথায় প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছেন। আপনি ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করবেন, আপনি করলো বিলিং ইনফরমেশন, যে আপনি বিল দিয়ে পেমেন্ট করবেন, আপনার কার্ডের নাম্বার দেন, বিকাশ দেন বা হোয়াট এভার, যে কোনো পেমেন্ট গেটওয়ে মেথড দিয়ে আপনার টাকাটা নিয়ে নিবে। অর্থাৎ সেটা পেমেন্ট গেটওয়ে বলতে আমি বুঝেছি যে আপনার টাকাটা যে অনলাইনে যাবে কিভাবে যাবে, পেমেন্ট গেটওয়ে বা কোন গেটওয়ে দিয়ে যাবে। সো এটাই পেমেন্ট গেটওয়ে। সো এটা আপনার বিকাশ দিয়ে যেতে পারে, কেউ নগদ দিয়ে দিতে পারে, হোয়াট এভার, যে মাস্টার কার্ড যা ইচ্ছা যার যেটা। তবে অবশ্যই কম, মানে ওয়েবসাইট যা সাপোর্ট করবে সেটাই দিতে হবে, ওর বাইরে দিয়ে দিলে হবে না। তারপর আসতেছে কি, ফাইনালি থ্যাংক ইউ পেজ বা ট্র্যাক অর্ডার। আপনি যখন সম্পূর্ণ প্রসেসটা শেষ করে একটা প্রোডাক্ট কিনবেন, আপনাকে সে থ্যাংক ইউ জানাতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে তোমার প্রোডাক্টটা কই আছে তুমি দেখো। ঠিক আছে, ট্র্যাক করতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কত দূরে আছে। ট্র্যাক করা শেষ হয়ে গেলে বা থ্যাংক ইউ দিয়ে দিলে, ওকে করলে আবার কই চলে যাবেন, আবার হোম পেজে চলে যাবেন। ক্লিয়ার? ই কমার্স সাইটের ফুল প্রসেসটা ক্লিয়ার? এখন আমার এই ফুল প্রসেসটা দেখাইতে হলে কয়টা পেজ লাগতেছে বলতে পারবেন? মানে ই কমার্স সাইটের কয়টা পেজ? 1 2 3 4 5 6, 6টা। 7 নাম্বার এটা তো আবার আপনি হোম পেজটা কেন বানাবেন, আমার ঘুরে তো আবার হোম পেজেই চলে যাচ্ছে। টোটাল হচ্ছে 6টা। সো সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যেটা এখন আমি বলবো, গেস করেন তো আমি কি বলবো? আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট যখন আপনি শোকেস করবেন, অবভিয়াসলি 6টা পেজ বানাইতে হবে, না হলে আপনার এটা কমপ্লিট হবে না। প্রোগ্রামের মতোই এটা, আপনি যদি না বানান আপনার প্রোগ্রামটা কমপ্লিট হবে না। তো আপনাকে 6টা পেজ তৈরি করতে হবে। ক্লিয়ার? এখন আমি যেহেতু জানি যে আপনারা 6টা পেজ বানাইতে পারবেন, কিন্তু সময় লাগবে, অসম্ভব কিছু না, পারবেন, সময় লাগবে। So, এই জন্য এখান থেকে কয়েকটা পেজ যেগুলো না থাকলেও নয়, ওগুলো বাদ দিয়ে দিই। তো আমরা এখান থেকে সার্চ রেজাল্ট বাদ দিয়ে দিলাম, দরকার নেই। দরকার আছে বাট আমাদের শোকেস করার প্রয়োজন নেই। বেসিক স্টার্ট আপ মানে বেসিক পেজগুলো আমরা বানাবো, যেগুলো আমাদের জন্য জরুরি। চেক আউট পেজ অবশ্যই লাগবে। ট্র্যাক অর্ডারটা মোটামুটি দরকার নেই, বানাইলে বানাইতে পারেন ছোটখাটো পেজ। তবে এই 5টা পেজ মাস্ট বি বানাইতেই হবে আপনাকে, এটাতে কোনো মাপ নাই। হোম পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, চেক আউট। তবে এইটাকে আমি একটু ছাড় দিতে পারি, বলতে পারি যেটা অপশনাল। এটা অপশনাল, আপনি যদি চান আপনি বানাইতে পারেন, না চাইলে নাই। থ্যাংক ইউ বা লাস্ট পেজটা ট্র্যাক অর্ডার, সেটা হচ্ছে অপশনাল। এটা চাইলে বানায়, না চাইলে না বানায়। ও এখানে আরেকটা জিনিস আমি বাদ দিয়ে দিছি, সেটা কি বলেন তো? না, কন্ট্যাক্ট দরকার নাই তো আমার। না, এই প্রসেসের মধ্যেই প্রোডাক্ট কিনতে গেলেই লাগবে, কি লাগবে বলেন তো? আপনি যদি অ্যাকাউন্ট না করেন আপনাকে কিনতে দিবে না। হয় লগ ইন থাকতে হবে আপনার, নাহলে সাইন আপ করতে হবে বা রেজিস্টার করতে হবে, নাহলে তো আপনি প্রোডাক্ট কিনতে পারবেন না। সো অনেক সময় এটা শুরুতেই চাই, তবে ওয়েবসাইটে শুরুতে চায় না। ওয়েবসাইট থেকে যখন আপনি কিনতে যাবেন কোনো কিছু, তখন বলবে যে লগ ইন করো। বুঝতে পারছেন? মানে কার্ট পেজে যখন আপনি চলে যাবেন, প্রোডাক্ট যখন যে আপনি চেক আউটে যাবেন, তখন বলবে যে লগ ইন করো চেক আউটের আগে। তাছাড়া আপনাকে চেক আউট করতে দিবে না। বুঝতে পারছেন?
সো এই একটা পেজ, এটাও অপশনাল, এটাও আপনাদের অপশনাল, যদি বানান তো কোনো সমস্যা নেই আমার। তবে যেহেতু এখানে আরেকটা প্যারা খাইছি আমি, সেটা হচ্ছে আপনারা লাস্ট ক্লাসটা করলে এই প্রবলেমটা ফেস করতেন না। আমাদের নেক্সট ক্লাস কবে বলেন তো? শনিবার। আমাদের হাতে আছে কয়দিন? কেমনে বানাবেন? হুম? এই জন্য লাস্ট ক্লাসটা করা উচিত ছিল, এটা তো চিন্তা করি নাই। তাহলে কি করা যায়? অ্যাটলিস্ট এই একদিনে একটা পেজ বানাতে পারবেন না? পারা তো উচিত। তাহলে অ্যাটলিস্ট হোম পেজটা বানায়, ঠিক আছে? যেহেতু একদিন আছে, এটা তো আমার কিছু করার নাই, ঠিক আছে? যেহেতু একদিন আছে, আপনার হোম পেজটা বানান। তবে চেষ্টা করেন পুরো প্রসেসটা কমপ্লিট করার, মানে একটা যেন ই কমার্স সাইট আপনি আপনার পোর্টফোলিওতে দেখাতে পারেন যে এইটা আমার ই কমার্স ওয়েবসাইট, 1 by 1 পেজেস। এটা খুবই জরুরি, ঠিক আছে? এখন রিয়েল লাইফ আমরা ডিজাইন দেখি, দেখেন এটা আমি একটা বার করে রাখছি, ইলেকট্রো। এই থিমটা অনেক বেশি পপুলার অ্যান্ড অনেক বেশি চলে এই বইটা। সো হুম, কিছু বলবেন? না, বলেন কি বলবেন। এটা করছিলেন, ভেরি গুড। এখন ফটোশপে করবেন। আচ্ছা, দেখেন এখানটায় আপনার মেইনলি এই যে ইলেকট্রো বা এই যে থিমটা, এটার আপনার পিএসডি টেমপ্লেট, ভালো কথা। এখানটায় দেখেন তো পেজেস আছে এর 36টা, না মোবাইল পেজ সহ, মোবাইল যদি আমরা বাদ দিই টোটাল পেজ আছে 34টা, ঠিক আছে? 34টা পেজ আছে। এই 34টা পেজ কি জন্য আছে বলেন তো? এই যে ভার্সন 2, হোম পেজ ভার্সন, ভার্সন ক্যাটাগরি ভার্সন, শপ, শপ লিস্ট, প্রোডাক্ট, এই যে ভার্সন দিছে না, এই ভার্সন মানে হচ্ছে ভ্যারিয়েশন, এক একটার ভ্যারিয়েশন, যেটা আপনার ভালো লাগে। যেমন ফার্স্টে এখানে এটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম পেজটা ভালো করে যদি দেখেন, আমি যেগুলো যেগুলো বললাম ওইগুলো আছে দেখেন। সো এখানে নর্মালি আমাদের টপ বার আছে, এই মেনু বার, টপ বার এগুলো থাকবেই, এখানে সার্চ বারও থাকবে স্বাভাবিক। তারপরে কার্টের আইকন আছে, ভালো কথা। এখানে একটা ব্যানার সেকশনে ব্যানার আছে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে স্পেশাল অফার, ফিচার্ড, অন সেল, টপ রেটেড, দেখছেন? যেগুলো হচ্ছে সেল ডিসকাউন্টে চলতেছে সেগুলো, এই যে বেস্ট ডিলস, ঠিক আছে? এগুলো আপনার যেগুলো সেল ডিসকাউন্টে চলছে ওইটাই এখানে আপনার শোকেস করে নর্মালি। তার নিচে আসলে আপনি কি দেখতে পারবেন? একটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ, একটা ওয়েবসাইটের একটা অ্যাড, বা আপনার বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা ঘুরবেন গুগলের অ্যাড দেখা যায়, এরকম একটা অ্যাড দিয়ে রাখছে আর কি, ঠিক আছে? বা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড। তারপরে নিচে যদি আসেন, এটা হচ্ছে আপনার রিসেন্টলি ভিউড, আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে যেটা আপনি রিসেন্টলি ভিউ করেন বা ভিউ দেখছেন এগুলা। আর এই যে হচ্ছে আপনার কি কি ব্র্যান্ডের সাথে আপনার ওয়েব ই কমার্সটা কানেক্টেড আছে, ওইগুলা ব্র্যান্ডের লোগো। তার নিচে আসলে ফিচার্ড, অন সেল, টপ রেটেড, ওই প্রোডাক্টগুলাই খালি গ্রিড আলাদা করে দেখানো হয়েছে। তার নিচে আসলে নিউজ লেটার সেকশন বা সাইন আপ বা কল টু অ্যাকশন, এটা মনে আছে আপনাদের? নিউজ লেটার সেকশন যেটা এই যে এখানে আছে। তার নিচে হচ্ছে ফুটার। ক্লিয়ার? ভালো করে হোম পেজটা আপনি যদি দেখেন, এখানে মেইনলি আপনার ই কমার্স সাইটের সব থেকে বড় যে ফ্যাক্ট, সেটা হচ্ছে লেখা বা কালার বা ফন্ট তেমন কিছুই না, সবগুলো সেম জিনিস, গ্রিড আকারে রিপিটেড জিনিস। খালি ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে ছবি। যেমন ধরে নেন এখানে এই সেকশনটাই যদি দেখেন আপনি, পুরা এইটুক এরিয়া, সবগুলোর স্টাইল সেম, দেখেন সবগুলোর স্টাইল সেম। একটা ফিচার্ড প্রোডাক্টস আপনি যদি বানান, এইটাকে অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে আসবেন, আবার অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে যাবেন, খালি এবার টাইপ টুল নিয়ে কি করবেন? নামগুলো পাল্টাবেন, প্রোডাক্টের নাম, টপিকের নাম, দামগুলো চেঞ্জ করবেন, এই র্যান্ডমলি ভ্যালু আপনি বসায় দিবেন, আর ছবি চেঞ্জ করতে হবে। বাট ই কমার্স সাইটের মজাই একই, এটাই যে আপনি রিপিটেড কাজ পাবেন, রিপিটেড। যেমন এই জায়গায় সম্পূর্ণ জিনিসের লেআউট সেম, দেখেন লেখার স্টাইল, ফন্ট সাইজ সেম, ছবি আলাদা, দাম আলাদা, বাটন আইকন সব সেম, দেখছেন? So, কাজ কিন্তু কম, আবার কাজ কিন্তু অনেক, সেটা হচ্ছে ছবি নিয়ে, বুঝে গেছে? ছবি নিয়ে মেইনলি কাজ আমাদের। আর আরেকটা জিনিস, এই ছবিগুলো পাবেন কই? সিম্পলি আপনারা গুগল সার্চ করেন, গুগল সার্চ করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইজি। আপনারা চেষ্টা করবেন
ম্যাজিক ইরেজার টুল দিয়ে ফটাফট করে ফেলার, বুঝতে পারছেন? ম্যাজিক ইরেজার দিয়ে ফটাফট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক ক্লিকেই। এরপরে যদি যাই নেক্সট আমাদের হোম পেজ, এখানটায় দেখেন সেম জিনিস আবারও হোম পেজ, খালি এবার ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে লেআউট চেঞ্জ হয়ে গেছে, থিমটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখেন লেআউট চেঞ্জ হয়েছে, আর কিছু না। ঠিক আছে, এইভাবে আপনার বেশ কয়েকটাও আপনাকে ভ্যারিয়েশন দিছে, যেমন এখানটা একটা দিছে, এটা একটা দিছে, দেখেন এখানে প্রোডাক্টের ছবিগুলো বড় বড়, দেখছেন? সে এরকম বেশ কয়েকটা ভ্যারিয়েশন আপনাকে দিছে, সবগুলা কিন্তু হোম পেজে দেখেন, একটাও কিন্তু অন্য পেজে যায় নাই, আমরা এখনো হোম পেজে আছি, এটাও হোম পেজ। এইটা নতুন অ্যাড করছে মনে হয়, এটা আমি আগে দেখি নাই। এইবার আসলে হচ্ছে আপনার ক্যাটাগরি পেজ, ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্টগুলোর লেআউটটা কিরকম থাকবে, ঠিক আছে? এখন এখানে ইন্টারেস্টিং পার্ট একটা জিনিস ভালো করে নোটিস করা, ক্যাটাগরির মধ্যে গ্রিড সিস্টেম আছে, ভালো কথা, বাম পাশে ক্যাটাগরি ফিল্টার দেওয়া আছে, কত ইঞ্চির ল্যাপটপ আপনি এখানে মানে ফিল্টার অপশনটা দেয়া, তার নিচে যদি আসেন দেখুন বেস্ট বেস্ট সেলার, ঠিক আছে? এই বেস্ট সেলার সেকশনটা আপনি কি এর আগে কোথাও দেখছেন বলেন তো? দেখান তো, ওই যেন দেখলাম হোম পেজে, হোম পেজে ছিল না বেস্ট সেলার, এই যে দেখছেন, এই সেম জিনিসটাই কি কোথায় নিয়ে গেছে দেখছেন, ক্যাটাগরির নিচে হয়ে গেল, এই যে এই দেখেন, তার নিচে যদি আপনি দেখেন এই যে আপনার লোগোগুলা, তার নিচে ফিচার্ড অনসেল টপ রেটেড সেম জিনিস, নিউজ লেটার সেম, ফুটারও সেম। তার মানে আমি কি বলতে পারি যে এই বেস্ট সেলার থেকে নিচে যা কিছু আছে এটা হোম পেজ থেকে কপি করে আনা না, কোনো চেঞ্জ করছে? আপনার কি মনে হয়? কোনো চেঞ্জ নাই। আবার উপরে যদি দেখেন এই ফুটার, সরি ফুটার বলছে, এই যে টপ বার থেকে একবারে মেনু বার, এই সার্চ বার যেটা এত দূর, সব কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। মেইনলি তাহলে এই যে ক্যাটাগরি পেজে ও ডিজাইন করছে কতটুকু বলুন তো, এইটুকু এরিয়া, মাঝখানের টুকু, বাকি উপরে নিচে কপি করে নিয়ে আসছে। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মজা, যে আপনি হোম পেজটা যদি বানায় ফেলেন তারপরের পেজগুলো বানানো বেশিক্ষণ লাগবে না। সেম ভাবে ক্যাটাগরির পেজগুলো এখানে জাস্ট আপনার লেআউট গুলো চেঞ্জ করে করে দিচ্ছে, যে কেমন করে আপনি লেআউট শোকেস করতে পারেন, ঠিক আছে? এখানে এগুলা হচ্ছে কই গেল আমাদের সার্চ রেজাল্ট গুলো, এই যে সার্চ রেজাল্টস গুলো এখানে আসছে, ফিল্টার দিয়ে দিচ্ছে, আপনি যদি কোনো কিছু লেখা সার্চ করেন ওই প্রোডাক্ট গুলো এখানে চলে আসবে, ফিল্টার চলে আসবে, যে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট দেখতেছেন বা খুঁজতেছেন, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে আবার গ্রিড দিছে, এখানে আরেকটা জিনিস করছে সেটা হচ্ছে দেখেন উপরে যে ডট ডট গুলা দেখছেন না, এগুলা আপনারা দেখছেন রিয়েল লাইফে কোথাও? এই ডট 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 এরকম দেখেন না, এগুলো দেখা তো উচিত। বিভিন্ন অ্যাপস এর মধ্যে দেখবেন এগুলো থাকে অনেক সময়, বা আপনি ফুড পান্ডার ট্রেড দেখেন তো আছে কিনা, মনে হয় না, যাও বিভিন্ন জায়গায় থাকে। এটা হচ্ছে গ্রিড লেআউট বা গ্রিড লেআউট কিরকম হবে আপনার। এখন দেখেন এখানটায় দিচ্ছে আপনার বক্স আকারে, স্কোয়ার আকারে, আপনি যদি পরে যান এবার অন্য একটা গ্রিড দিচ্ছে, এটা ল্যান্ডস্কেপ আকারে, দেখছেন? তো এখানে ও কি করছে, একই পেজকে খালি মডিফাই করছে কতটুকু এরিয়া, এইটুকু এরিয়া গ্রিড দেখানোর জন্য, শুধুমাত্র এই যে গ্রিড গুলা অ্যাভেলেবেল আছে এইটা দেখানোর জন্যই ও বিভিন্ন পেজ বানাইছে, বাট উপরের গুলা দেখেন সেম, উপরে নিচে হেডার ফুটার সব সেম, দেখছেন? খালি ও এতটুকু এরিয়াটাকে চেঞ্জ করতেছে শুধুমাত্র এই গ্রিড লেআউট গুলাকে বুঝানোর জন্য, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস যদি আপনি ভালো করে নোটিস করেন দেখবেন একই জিনিস রিপিটেড হচ্ছে বারবার, দেখছেন? সেম স্টাইলের লেখা বারবার, খালি নাম আলাদা, বাট সেম স্টাইল বারবার রিপিট হচ্ছে। তার মানে আপনি যদি একটা বানান তারপরে ওইটাকেই কপি করে বারবার বসায় দেন, খালি আপনাকে এবার দ্বিতীয়বার কি করতে হবে, কপি করে বসানোর পর ছবি নাম চেঞ্জ হয়ে যাবে, দাম চেঞ্জ হয়ে যাবে, ছবি নাম চেঞ্জ দাম চেঞ্জ, বুঝতে পারছেন? বাকি সব কিন্তু
সিমিলারই থাকবে উপরে নিচে যা কিছু আছে। সো ই কমার্স ওয়েবসাইটে সব কিন্তু রিপিটেড হয়। এবার আমরা কোন পেজে আসলাম বলেন তো? সার্চ রেজাল্টের পরে প্রোডাক্ট পেজ, এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে, প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের দাম দেওয়া আছে, এখানে প্রোডাক্টের ফিচার্স আছে, রিভিউজ আছে। ঠিক আছে, তার নিচে যদি আসেন এর সাথে কিছু রিলেটেড জিনিস, অ্যাক্সেসরিজ, ডিসক্রিপশন, সব স্পেসিফিকেশনস, রিভিউজ এগুলা দেওয়া আছে। এখন এর নিচে যদি আসেন আপনি, ভালো দেখবেন ডিসক্রিপশনের উপর তীর চিহ্ন দেয়া, এখানে অ্যাক্সেসরিজ এর উপর তীর চিহ্ন দেয়া, তাই না? মানে উপরে বলতে নিচে। তারপরে দেখেন এখানে স্পেসিফিকেশনের নিচে তীর দেয়া, রিভিউ এর নিচে তীর দেয়া। এটা দিয়ে কি বুঝাইছে কেউ বলতে পারবেন আমারে? হুম, এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আপনার এই জায়গাটায় কিভাবে আপনার মানে লেআউটটা শোকেস করবে আলাদা আলাদা করে দেখাইছে। মানে অ্যাক্সেসরিজে ক্লিক করলে কিভাবে লেআউটটা আসবে, ডিসক্রিপশনে ক্লিক করলে কিভাবে আসবে, স্পেসিফিকেশনে ক্লিক করলে কিরকম আসবে। কিন্তু অরিজিনাল ডিজাইনে কি এরকম আলাদা আলাদা আসবে বলেন তো? মানে অরিজিনাল যখন ওটা ওয়েব ডেভেলপ হবে তখন কি এরকম উপরে নিচে এভাবে করে আসবে, নাকি এক জায়গাতেই থাকবে, খালি বাটন চেঞ্জ করলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে? কি হবে? এরকমই আসবে উপরে নিচে, এক জায়গাতেই থাকবে, জাস্ট এটা চেঞ্জ হবে। তার মানে আমার অরিজিনাল ওয়েবসাইট কিন্তু এত লম্বা হবে না। বুঝতে পারছেন? এটা কেন লম্বা হয়েছে? বিকজ ও সবগুলোকে আলাদা আলাদা করে দেখাইছে, যে স্পেসিফিকেশনে গেলে কি হবে, রিভিউ গেলে কিরকম দেখাবে। বাট এগুলো সবগুলো থাকবে এক জায়গায়। তার নিচে যদি আসেন দেখেন রিলেটেড প্রোডাক্টস, এইটাও হোম পেজ থেকে কপি পেস্ট করে নিয়ে আসা ফুটার পর্যন্ত। বুঝতে পারছেন? ভালো কথা। তারপরে যেই এই যে এখানটায় দেখেন, এখানটায় আবার আলাদা করে দিচ্ছে দেখেন, এই পেজটা কিন্তু ছোট আবার দেখছেন কেন? এটাও প্রোডাক্ট পেজ, বাট এখানে সবগুলা দেখায় নাই সে, এখানে শুধুমাত্র অ্যাক্সেসরিজটা দেখাইছে। ঠিক আছে, তার মানে পেজটা আমার নর্মালি দেখতে এরকম হবে। আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন ডিসক্রিপশন, তখন আপনার সামনে এরকম ভাবে চলে আসবে ডিসক্রিপশনটা। তারপরে যদি আপনি নেক্সটে ক্লিক করেন স্পেসিফিকেশনটা এভাবে চলে আসবে। বুঝতে পারছেন? এবার রিভিউ। সো পেজটা একই রকম থাকবে, জাস্ট আমার বাটনের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে। এরপর যদি যাই এইটা, এটা কোন পেজ? এটা হচ্ছে আমাদের কার্ট পেজ। অর্থাৎ এখানটা আমরা কি দেখতে পারবো? কার্ট, অর্থাৎ আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, কোয়ান্টিটি অ্যাড করতে পারবো, দাম দেখতে পারবো। এইগুলো হচ্ছে মেইন এই কার্ট পেজের কাজ। সো এই যে এখানেও ক্রস চিহ্ন দিচ্ছে প্রোডাক্টকে বাদ দেওয়ার জন্য। এখানে আপনি দাম দেখাচ্ছে, কোয়ান্টিটি আপনি কম বেশি করতে পারছেন। এটা কিন্তু কার্টের মেইন কাজ। এই জিনিসগুলো যদি না দেন তাহলে কার্ট পেজ বেকার, কিন্তু এটার কোনো ভ্যালু নেই তাহলে, এটা মনে রাখবেন। আর আমি এই জিনিসগুলো কেন বলতেছি এত ডিসক্রাইব করে ই কমার্স থেকে, কারণ আমরা যখন নেক্সট মোবাইল অ্যাপ বানাবো, অনেকেই কিন্তু ই কমার্স বানাবেন, তখন তাদের মাথায় যেন এই প্রসেসটা থাকে, ভুলে গেলে আবার পরে আবার ওখানে যা বানাতে পারবেন না। তারপরে নেক্সট যে এখানে আছে প্রসিড টু চেক আউট, চেক আউটে যাবেন, আবার তার নিচে দেখেন এখানে সেম প্রসেস, সেম জিনিস কপি পেস্ট করে বসাই দিচ্ছে। তার মানে কার্ট পেজ বানাইছে কতটুক? এই এতটুক, মাঝখানের এতটুক, বাকি সব কপি পেস্ট মারা। তারপরে যদি যান, এইবার আপনাকে কার্টের পর আপনাকে বলছে ঠিক আছে কার্ট কিনতে গেছো, এবার আমাকে লগ ইন করো, নাহলে আমি অ্যাকাউন্ট কিনতে দিব না, আপনার প্রোডাক্ট কিনতে দিব না, চেক আউট করতে দিব না। সেটা হচ্ছে সাইন আপ ফর্ম, অথবা আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সাইন ইন বা সাইন আপ করতে পারবেন। সাইন ইন কখন করে? অ্যাকাউন্ট যখন থাকে জাস্ট লগ ইন করার জন্য, সেটাকে আমরা সাইন ইন বলি। আর অ্যাকাউন্ট যখন থাকে না তখন আমরা নতুন করে অ্যাকাউন্ট করি, সেটা হচ্ছে সাইন আপ। আমরা এখানে সাইন ইন সাইন আপ করতে পারি। এখানেও সবকিছু সিমিলার, খালি আপনাকে এইটুকু এরিয়া বানাতে হচ্ছে। তারপরে যান, এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস বা শিপিং ইনফরমেশন। এখানটায় আপনার কোথায় যাবে আপনার ইনফরমেশন দিবেন, অ্যাড্রেস দিবেন। এই পেজটার সব থেকে বড় বৈশিষ্ট্য বা খুবই, এই পেজটা খুবই সিম্পল, এর মধ্যে কিছুই নাই, খালি একটাই জিনিস আছে যেটা ডিজাইনটাকে খারাপ করে দেয়, সেটা হচ্ছে এই ফর্ম। এই পেজটার মধ্যে শুধু আছেই ফর্ম, এই ফর্মটাই আবার ডিজাইন খারাপ করে দেয়। এই জন্য ফর্ম যখন বানাবেন তখন অবশ্যই মনে রাখবেন স্পেসিং গুলা যেন পারফেক্ট এবং সুন্দর থাকে, এবং এই যে ফর্মের হাইট উইথ গুলা যেন সুন্দর পারফেক্টলি থাকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এর চিকন চিকন বর্ডার, এইটার দিকে নোটিস করবেন, মোটা বর্ডার দিয়েন না, ফর্ম খারাপ হয়ে যায় দেখতে। চিকন, অপাসিটি কমাই দিয়েন দরকার পড়লে, 1 পিক্সেল 2 পিক্সেল যা লাগে চিকন কইরেন, তবে অপাসিটি দরকার পড়লে কমায়েন, কিন্তু মোটা করেন না ফর্ম। কিন্তু এই
বক্স গুলারে মোটা করলে পুরো ডিজাইন খারাপ হয়ে যাবে। আর এই পেজে তেমন কিছুই নাই, খালি এই ফর্মই আছে। সো ফর্মটার উপর সুন্দর করে আপনি ফোকাস করে ডিজাইন করবেন। তারপরে যখন আপনি প্লেস করবেন ইনফরমেশন দিয়ে টিয়ে, তারপরে আপনার সামনে চলে আসবে ট্র্যাক অর্ডার। ওরা থ্যাংক ইউ পেজ দেয় না, এরা দিচ্ছে ট্র্যাক অর্ডার, যে আপনি আপনার অর্ডারটা ট্র্যাক করেন অর্ডার আইডি আর ইমেল অ্যাড্রেস দিয়ে ট্র্যাক করবেন। দেন আপনি যদি কন্টিনিউ করেন আবার ঘুরে কই চলে যাবেন, হোম পেজ। ওরা আরো বেশ কয়েকটা পেজ এখানে দিছে, আপনার ব্লগ পেজ দিছে, অ্যাবাউট আস দিছে। এটা ওয়েবসাইটে থাকেই, ঠিক আছে, সিঙ্গেল ব্লগ, তারপরে আপনার এখানে সিঙ্গেল পেজ, এগুলো থাকবে। ফ্রিকুয়েন্টলি আস্কড, কন্ট্যাক্ট আস, এই যে এগুলো থাকবে, বিকজ অফ এগুলো ওয়েবসাইটের নিত্য মানে প্রয়োজনীয় জিনিস। টার্মস এন্ড কন্ডিশনস এগুলো থাকবেই, ঠিক আছে। সো আপনার মেইন যে প্রসেস এইটাই। সবাই কি বুঝতে পারছেন কি বললাম এতক্ষণ? গুড। সো এখন পুরো ডিজাইনটা দেখে আপনার কি মনে হয়, ডিজাইনটা করা সহজ না কঠিন বলুন তো? কি মনে হয় যে পেজগুলো যে দেখাইলাম করা সহজ হবে না কঠিন হবে যদি আপনার হোম পেজ করা থাকে পরের গুলা? ডিজাইনটার ডিজাইন না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ই কমার্স সাইট, মানে যে কোনো ই কমার্স সাইটে যদি যান এই জিনিসটাই ওদের মানে কমন, যে আপনার এখানটায় প্রথম যে জিনিসটা আপনার সহজ করবে ডিজাইনের সেটা হচ্ছে সিমিলারিটিস। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন, এখানে একই জিনিস কিন্তু জাস্ট কপি পেস্ট করা, ছবি চেঞ্জ, নাম চেঞ্জ আর দাম চেঞ্জ, এই তিনটা জিনিসই করে পরে চেঞ্জ হয়ে গেছে। বাকি জিনিস কিন্তু সব সেম, লেআউট গুলো কপি পেস্ট করা, এই বাম পাশে যা আছে ডান পাশেও তাই আছে, খালি ছবি আর এইগুলো চেঞ্জ। হ্যাঁ, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে আপনাদের, এইটা একটা পেইনফুল কাজ হবে। আর দ্বিতীয়ত এর হোম পেজ যদি আপনার রেডি হয়ে যায়, এর পরের পেজগুলোতে সবকিছু সিমিলার থাকে, টপ বটম, মানে এই যে হেডার ফুটার, এই হেডার আর এই ফুটার সব সিমিলার থাকে। ইভেন আপনার এই সেকশনগুলো রিসেন্টলি ভিউড, বেস্ট সেলার, এই জিনিসগুলো আমরা অনেক জায়গায় কমন দেখছি, এই জিনিসগুলো কমন থাকে। সো এইগুলো জাস্ট আপনি কি করবেন, এক জায়গা থেকে লেয়ার গুলাকে কপি করবেন বা গ্রুপটাকেই কপি করবেন, করে আপনার যে পেজ বানাচ্ছেন ওখানে নিয়ে যেয়ে পেস্ট করে দিয়ে গ্রুপটাকে বসায় দিবেন। বুঝতে পারছেন? এর লেয়ার ম্যানেজমেন্টও কঠিন হবে। হ্যাঁ, লেয়ার ম্যানেজমেন্টটা একটু কঠিন হবে, তবে আপনি যদি ইজি করে নেন তাহলে আপনার যদি ইজি হবে কিরকম জানেন, যে প্রত্যেকটা বক্সকে একটা করে গ্রুপ করবেন, তাইলে আপনার আর এই এলোমেলো বা হিজিবিজি লাগবে না। এই সম্পূর্ণ একটা বক্স মিলে প্রোডাক্ট গ্রুপ করে দিবেন, বুঝতে পারছেন? তাহলে আপনার এলোমেলো লাগবে না। আর যদি সবগুলো একসাথে করতে চান তাহলে এলোমেলো হয়ে যাবে। এখানে আবার সেকশন ওয়াইজ কাজ করেন না, কিন্তু এখানে কিন্তু সেকশন ওয়াইজ কাজ করলে আবার এলোমেলো হয়ে যাবে। আপনার এখানে সেকশন ওয়াইজ করবেন, এই যেমন ফিচার্ড সেকশনে আলাদা করবেন, বাট আগে এগুলোকে গ্রুপ করে নিয়েন কিন্তু, যে এইটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্টের নাম দিয়ে দেবেন ট্যাবলেট হোয়াইট এলিট বুক গ্রুপ, তারপর হচ্ছে পার্পল সলো ওয়্যারলেস গ্রুপ, এরকম করে স্মার্টফোন গ্রুপ। বুঝতে পারছেন? নাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। প্রোডাক্ট গুলাও একটা একটা করে গ্রুপ করে নেবেন। আর এখানে আপনাদের একটা সহজ বা আপনাদের একটা হেল্প হবে, সেটা হচ্ছে যে আপনারা যে কেউ এই যে প্রোডাক্টগুলো করবেন বা আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের যে প্রোডাক্টগুলো যদি কারো কাছে ব্যাকগ্রাউন্ড ইউজ করা থাকে সবাই মিলে ওটাতে ড্রাইভে আপলোড করে দিতে পারেন। যার যার যেই ফোন ইউজ করবেন, বা ধরে নেন ল্যাপটপ, তো আর সবাই সেম ল্যাপটপের ছবি ইউজ করবেন না, এক একজন তো এক একটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাই না? তখন সবাই মিলে একটা গ্রুপে আপলোড করে দিলেন, সবাই পরবর্তীতে এটাও ওটাও ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো দেখা যাবে যে সবাই যদি 5টা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, 10 জন করলে 50টা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমার কথা ক্লিয়ার কি? মানে টিম করে কাজ করেন, সময় বেশি লাগবে না। আর যদি নিজেই মনে করেন যে না ভাই আমি একাই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, একাই করবো, করেন, কোনো সমস্যা নেই, আপনার সময় বেশি লাগবে। বুঝতে পারছেন? টিম করে কাজ করেন তাহলে সুবিধা হবে, কারণ সবাই যদি ধরে নেন এইভাবে ভাগ করে নিয়েন যে আমি 5টা, আমি একটা মোবাইল করব, একটা ওয়াশিং মেশিনের ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, একটা এটা একটা ওটা একটা করে একটা গ্রুপ করেন, মানে ড্রাইভ, ওর মধ্যে সবাই ওই 5টা করে প্রোডাক্ট আপলোড করে দেন, দেখবেন অনেক প্রোডাক্ট হয়ে যাবে। তখন যেগুলো যেগুলো আপনার ভালো লাগবে ডাউনলোড করে ইউজ করবে। আর প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ইউজ করা সোজা, কারণ সলিড ব্যাকগ্রাউন্ড থাকে তো, তো এই চুল টুল উড়া টুরা এই ঝামেলা থাকে না, ম্যাজিক ইরেজার দিয়ে ক্লিক মেরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমি চিন্তা করতেছি না, প্রোডাক্ট নিয়েও চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি হচ্ছে আপনাদের ইউআই ডিজাইনটা কমপ্লিট করাবো কেমনে। কারণ আপনাদের হাতে আছে একদিন,
অ্যাটলিস্ট আমাকে 4টা পেজ তো বানাই দিতে হবে, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ আর চেক আউট। 4টা পেজ আমার বানাইতে হবে। এখন কেমনে বানাবো আমি এটাই বুঝতেছি না। এর পরের ক্লাস তো আমরা হচ্ছে এক্সজিতে চলে যাব। কি করা যায়, সাজেশন দেন তো কি করা যায়। আবার গ্যাপ। প্রোডাক্ট প্যাকেজিং আমার দেখাতে 10 মিনিট লাগবে। প্রোডাক্ট প্যাকেজিং কোনো ব্যাপার না, ওইটা আমার 10 মিনিটও লাগবে না, আমি আপনাদের যদি বলে দিই আপনি এমনি এখনই করতে পারবেন, ওইটা কোনো ফ্যাক্টর না। ইউআই ডিজাইন মনে রাখবেন, ইউআই ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন যদি আপনি পারেন দুনিয়ার যে কোনো ডিজাইন করতে পারবেন। স্টিকার থেকে শুরু করে দুনিয়ার যা কিছু আছে, খালি আপনাকে সাইজ জানা লাগবে। ওইটা নিয়ে আমি পরে আপনাদের কথা বলবো। আগে আমাদের টার্গেট হচ্ছে ই কমার্সটাকে। শনিবার যদি হয়, এক্সডি আমরা শিখলাম, এক্সডিতে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তারপর আমাদের ক্লাস হবে কবে আবার? বৃহস্পতিবার, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে নেক্সট স্যাটারডে আমরা এক্সডি শুরু করব, ঠিক আছে? এক্সডিতে আমরা হচ্ছে ছোট্ট একটা ল্যান্ডিং পেজ বানাবো, খুবই ছোট্ট একটা, আমি খুঁজে বার করে রাখবো না, ছোট্ট একটা ল্যান্ডিং পেজ করবো। ধরেন ফরসে 2 দিন লাগবে আমাদের এক্সডি করতে বা 1 দিন লাগবে। এক্সডি করলাম, তারপরে আপনারা হাতে আরো 3 দিন পাচ্ছেন। ওই 3 দিনে আপনারা বাকি ই কমার্সটা কমপ্লিট করে ফেলবেন। বুঝতে পারছেন? মানে ই কমার্সটা আপনারা নেক্সট বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন, পুরো পুরো প্রসেসটা। এর মধ্যে আমরা একটা এক্সডি ক্লাস করবো, এক্সডি আহামরি অত কিছু না, আমি আপনাদেরকে বুঝাই দিব না, খুব সহজে। তো আমরা ছোট্ট একটা ল্যান্ডিং পেজও করবো এক্সডিতে, তো এক্সডিও প্র্যাকটিস হয়ে যাবে। ওইদিকে আমাদের ল্যান্ডিং ই কমার্স সাইটও একটা একটা করে যদি আপনি পেজ বানান, ডেইলি যদি অর্ধেক অর্ধেক করেও বানান, বৃহস্পতিবারের মধ্যে পুরো প্রসেস 5টা পেজ আপনি ইজিলি বানাতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু শনিবারের আগে আমাকে অ্যাটলিস্ট হোম পেজটা জমা দিতে হবে। আর হোম পেজ যদি করে ফেলেন বাকিগুলো কোনো ব্যাপারই না। কথা কি বুঝাইতে পারছি? কি বললাম আমি? গুড। সো আপনারা সবাই শনিবারের মধ্যে আমাকে হোম পেজটা জমা দিবেন এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলবো আমরা ই কমার্সের 5টা পেজ। আর এক্সডি শিখবো আমরা শনিবার দিন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে ই কমার্স নিয়ে? আমি লাস্ট একটা টপিক দিয়ে ই কমার্সটা ফিনিশ করবো, মানে আমাদের আজকের ক্লাসটা ফিনিশ করবো এইটা। তার আগে বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি ই কমার্স বা এই প্রসেস বা এনিথিং? মানে পুরো প্রসেসটা কমপ্লিট করতে চাচ্ছেন, মানে টপ টু বটম? তাহলে তো আপনার 7টা পেজ না, কয়টা বললাম সবার প্রথমে? 6টা বললাম না? 6টা পেজ বানাতে হবে তারা। এই যে 6টা: হোম পেজ, প্রোডাক্ট ডিটেইলস, সার্চ, ও এখানে একটা বাদ গেছিল তখন, লগ ইন, লগ ইন পেজ। তাহলে টোটাল হচ্ছে 7টা পেজ। আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হবে। 1 2 3 4 5 6 7, 7টা পেজ বানাতে হবে আপনাকে। তাহলে পুরো একটা ই কমার্স সাইট, মানে সাইটের ফ্লো আপনি দেখাতে পারবেন যে এটা আমার হোম পেজ। এখানে আপনি ঘুরবেন, ঘুরার পর আপনি চলে যাবেন সার্চ রেজাল্টে, আপনি সার্চ করলেন, সার্চ করে বার করলেন প্রোডাক্ট, চলে আসবেন প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট পেজে প্রোডাক্ট দেখলেন, পছন্দ হলো, চলে গেলেন কার্ট পেজে, কার্ট থেকে আপনি কি করলেন, কোয়ান্টিটি চুজ করতে পারলেন, দাম দেখতে পারলেন, তারপরে চলে আসলেন আপনি লগ ইন পেজে। এবার বলবেন অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পর চলে আসবেন আপনি চেক আউট বা শিপিং ইনফরমেশন বা বিলিং ইনফরমেশন। আপনি ওখানে বিলিং ইনফরমেশন বা শিপমেন্ট দিবেন যে কই কই যাবে প্রোডাক্ট, আপনি ক্যাশে দিবেন না কার্ডে দিবেন, এগুলো চুজ করলাম। তারপরে আপনি চলে যাবেন কই, ট্র্যাক ইউর অর্ডার বা থ্যাংক ইউ পেজ। দেন আবার কন্টিনিউ করলে আবার হোম পেজে চলে আসবে। সো এইটাই পুরো প্রসেস, মানে টোটাল আপনাকে এই 7টা পেজ বানাতে হবে যদি আপনি ফুল টপ টু বটম একটা ই কমার্স সাইট দেখাতে চান। আর এটা যদি আপনারা নেক্সট বৃহস্পতিবারের মধ্যে করতে পারেন এনিওয়ান, তাহলে আমি খুবই খুশি হব। বুঝতে পারছেন? তবে মনে রাখবেন ই কমার্স ওয়েবসাইটে যদি হোম পেজটা বানায় ফেলেন তাহলে বুঝবেন যে মেইন প্যারা শেষ। বাকিগুলো জাস্ট ও টপ বটম কপি করে নিয়ে যাবেন, ভিতরের মাঝখানের একটুখানি সেকশন বানাবেন, টপ বটম কপি করে নিয়ে যাবেন, মাঝখানের সেকশন বানাবেন। হোম পেজটাই প্যারা দিবে বেশি। এটা এটা ইলেকট্রো, হ্যাঁ এটা, এটা করবো।
এখানে তো অনেকগুলো আছে, এই যেমন হোম পেজ একটা, ওই যে দেখেন ভার্সন আছে, ভার্সন 1 2 3 4 করে অনেকগুলো আছে, যেটা আপনার ভালো লাগে আপনি করবেন। যেমন 7টা পেজ বললাম, তো দেখেন এখানে কি কি আছে। হোম পেজ, এখান থেকে যে কোনো একটা করবেন, অনেকগুলো ভ্যারিয়েশন দিছে। তারপরে হচ্ছে আপনার যাইতে থাকেন, এই যে ক্যাটাগরি বা সার্চ লিস্ট, এটা করতে পারেন, বা এখান থেকে এই যে সার্চ লিস্টের এই যে লেআউটটা, এগুলো করতে পারেন। ঠিক আছে, সার্চ রেজাল্ট এই যে এগুলা, ঠিক আছে। তারপরে আমরা যদি যাই এই যে প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ শুরু হয়ে গেল, 3টা পেজ কিন্তু দেখালাম, ঠিক আছে। তারপরে আমরা যাই হচ্ছে কার্ট, এই যে কার্ট পেজ, এটা একটাই পেজ আছে, এর কোনো ভ্যারিয়েশন নাই। তারপরে চলে গেলাম লগ ইন বা সাইন আপ পেজ, এটা 5 নাম্বার পেজ। 6 নাম্বার হচ্ছে আমাদের বিলিং ইনফরমেশন বা শিপিং ইনফরমেশন, আপনি শিপিং দিবেন, কোথায় কোথায় যাবে, কত টাকা, এগুলো দিবেন। আর 7 নাম্বার পেজ হচ্ছে এই যে আমাদের ট্র্যাক ইউর অর্ডার বা থ্যাংক ইউ পেজ, যেটা অনেক সময় থ্যাংক ইউ লেখা আসে, কেউ কেউ বলে ট্র্যাক। সো আপনি বুঝতে পারছেন, এই হইলো টোটাল 7টা পেজ। এরপরে দেখেন এগুলো সব বোনাস, এই যে ব্লগ পেজ বানাইছে, ব্লগ আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, সার্ভিসেস, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো বোনাস। বুঝতে পারছেন, ও মেইনলি 7টা পেজই বানাইছে, কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন করছে। বুঝা গেছে? এই সেখান থেকে যেটা যেটা আপনার ভালো লাগে, আপনি যদি পুরো প্রসেস কমপ্লিট করতে পারেন, অর্থাৎ 7টা পেজই বানাতে পারেন, মাশাআল্লাহ, খুবই ভালো। যদি না পারেন, অ্যাটলিস্ট 4টা পেজ আপনাকে বানাইতে হবে, যদি আপনি পুরো প্রসেসটা মানে ভাঙাচুরা ভাবে আর কি দেখাইতে চান। হোম পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, এই 4টা আপনাকে বানাইতে হবে ম্যান্ডেটরি। নাহলে আপনি ই কমার্সটা কমপ্লিট আপনি বলতেই পারবেন না যে আমার শুরু হইলো কই, শেষ হইলো কই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিচার্স অফ ই কমার্স ওয়েবসাইট। এই ফিচারগুলো সাধারণত ই কমার্সে থাকে, এগুলো অন্য কোথাও দেখতে পাবেন না বা অন্য কোথাও থাকে না, যেটা ই কমার্সে থাকে এই ফিচারগুলো। যেমন প্রথমেই দেখেন লেখছে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস। অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস কি, আপনার ই কমার্স ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকবে সেটাকে ম্যানেজ করা যায় যেন। অর্থাৎ আমি চাইলে ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, দাম কমাইতে পারি, দাম বাড়াতে পারি, নাম পাল্টাতে পারি। কন্টেন্ট ম্যানেজমেন্ট করার ক্ষমতা আমার থাকতে হবে। এমন না যে প্রোডাক্ট আপলোড করে দিলাম আর এডিট করা যায় না, একবার আপলোড করে দিলে আর এডিট করা যায় না, তাইলে কিন্তু হবে না। কন্টেন্টটা ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। তারপরে কি, প্রমোশন এন্ড ডিসকাউন্ট কোড, এটা আমরা অলরেডি জানি, প্রোমো কোড পাই না, বা আমরা হচ্ছে ভাউচার পাই না অনেক সময়, 25 টাকা, 50 টাকা, 100 টাকা, ফুড পান্ডায় 150 টাকা, এইরকম। ওইটাই হচ্ছে প্রমোশন কোড, এইটা যেন আপনার ই কমার্স ওয়েবসাইটে থাকে, নাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন না ডিসকাউন্ট না দিলে। যেটা ইভেলি খুব বড় বড় ডিসকাউন্ট দিয়ে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করছিল। বুঝতে পারছেন, সেই প্রোমো কোডটা অনেক জরুরি। তারপর হচ্ছে ইজি টু ইউজ চেকআউট পেজ। চেকআউট পেজটা কোনটা বলেন তো, যেখান থেকে আমরা প্রোডাক্টটা ফাইনালি কনফার্ম করে কিনে ফেলাই, মানে বিলিং ইনফরমেশন দিয়ে যখন আমরা কন্টিনিউ করি না, ওইটা। এবং আমাদের প্রোডাক্ট কেনার সব থেকে ইম্পর্টেন্ট পেজ কোনটা বলেন তো, ওইটাই। কারণ ওটা হচ্ছে ফাইনাল স্টেপ বা লাস্ট স্টেপ। আপনি দিন দুনিয়া সব প্রোডাক্ট দেখলেন, কার্টে অ্যাড করলেন, শিপমেন্ট পর্যন্ত গেলেন, কিন্তু চেক আউট বাটনে ক্লিক করেন নাই, দারাজের কোনো লাভ হবে বলেন তো, বা ইভ্যালির কোনো লাভ হবে? হবে না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে চেক আউট পেজ। এই চেক আউট পেজ যদি আপনি পেজগুলো গায়ে ফেলান, অর্থাৎ আপনি যদি অনেক ঘিজিবিজি করে ফেলেন, ওই যে বললাম ফর্ম, অনেক হিজিবিজি করছেন, এমন ফর্ম বানাইছেন, এমন লেআউট বানাইছেন, মানুষ ফর্মের দেখে পালা গেছে, 20টা ফর্ম ফিল আপ করতে হবে, 20টা লাইন লিখতে হবে, মানুষ পালা যাবে। আমি ফর্ম ফিল আপ করবো না, আমি বলবো যে থাক, অন্য জায়গা থেকে কিনি। এত বড় ফর্ম ফিল আপ করতে কেউ চায় না। সব দিকে আপনাকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? না হিজিবিজি করা যাবে না বেশি, আবার খুব একেবারে লাইটও করা যাবে না। এই জন্য চেক আউট পেজটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার ওয়েবসাইটে যদি 1000 মানুষ ঢুকে, আপনার প্রোডাক্ট দেখবে হচ্ছে 800 মানুষ। ওই প্রোডাক্টটা ভালোভাবে ডিসক্রিপশন চেক করবে হচ্ছে 600 মানুষ। ঠিক আছে, তারপরে ওই প্রোডাক্টটা কার্টে অ্যাড করে রাখবে বা উইশ লিস্টে অ্যাড করে রাখবে 400 মানুষ। ওই কার্ট থেকে সেটাকে শিপমেন্ট পর্যন্ত নিয়ে যাবে হচ্ছে 200 মানুষ। ঠিক আছে, এবং চেক আউট ক্লিক করবে মাত্র 100 মানুষ। এটা মনে রাখবেন। তার মানে 1000 জন থেকে আপনার প্রোডাক্টটা কেনার চান্স হচ্ছে 100 বা 120, 1 বা 1.2, এইটুকু পার্সেন্টেজই থাকে, এর চেয়ে বেশি প্রোডাক্ট কেউ কিনার।
বুঝতে পারছেন? সো এই চেক আউট পেজটা হচ্ছে ক্রুশাল। যদি ওইটাও কঠিন হয়, ওই 100 জন আর কিনবে না। তারপর হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজ কোড, যদিও এটা আমাদের কাজে লাগবে না, তবু জেনে রাখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজ কি, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজড। এটাকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজড বলতে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, ধরে নেন গুগলে আপনি লিখলেন যে শিখবে সবাই, এখন এই শিখবে সবাই কিওয়ার্ডটা যেই যেই জায়গায় আছে, যেই যেই ছবির সাথে আছে, যেই যেই পোস্টে আছে, যেই যেই লিঙ্কে আছে, ওই লিঙ্কগুলো গুগল শো করবে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজড। অর্থাৎ এমন ভাবে ওয়েবসাইটটাকে কোড করা হয় যে আপনি ধরে নেন লিখলেন হচ্ছে সোফা, হ্যাঁ, গ্রিন সোফা, এই গ্রিন সোফা কিওয়ার্ড কোড, যেই যে কিওয়ার্ড কোড বলছে, এই কিওয়ার্ড যেটা বা ট্যাগ যেটা গ্রিন সোফা, এইটা যে ওয়েবসাইট সব থেকে বেশি ইউজ করবে, ওর লিঙ্কটাই গুগল সবার আগে দেখাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজড। আর এটা যদি না থাকে, আপনার ওয়েবসাইট যতই সুন্দর হোক, যতই ভালো হোক, দারাজের উপরে আর যাইতে পারবে না। দারাজের গুগলের লিস্টে আসবে না, হারাই যাবেন আপনি। আর লিস্টে না আসলে মানুষ আপনার ওয়েবসাইটে কিনবে না। বুঝতে পারছেন? তারপরে কি দিছে দেখেন তো, রিপোর্টিং টুলস এন্ড কাস্টম রিপোর্ট ফিচার্স। অর্থাৎ হচ্ছে আপনার ওয়েবসাইট যখন আছে, প্রবলেম নিশ্চয়ই আছে, এই প্রবলেমগুলা রিপোর্ট করার একটা অপশন থাকতে হবে। বা প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্ট আসে না, এটা রিপোর্ট কই করবেন? বা আপনার এই হয়েছে, ওই সমস্যা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এই যে রিপোর্ট, এই রিপোর্টগুলো করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনারা কি আছেন না ঘুমাচ্ছেন? এত চুপচাপ কেন, নীরব কেন সবাই? ওকে, এরপরে হচ্ছে কি অ্যান ইন্টিগ্রেটেড ব্লগ অর আর্টিকেল সেকশন। এই ব্লগ পেজ সব সময় সব ওয়েবসাইটই থাকে, এটা মাথায় রাখবেন। ব্লগ আর্টিকেল এই পেজটা থাকেই। ইমেল মার্কেটিং ফিচার, এটা তো আমি আপনাদেরকে অলরেডি বুঝাইছি। ওয়েব ইউআই, ইমেল মার্কেটিং বা নিউজ লেটার কিভাবে কাজ করে বলছি না? তারপরে হচ্ছে কি মাল্টিপল পেমেন্ট অপশনস, পেমেন্ট গেটওয়ে মেথড, যেটা বললাম মাল্টিপল পেমেন্ট অপশন বা পেমেন্ট গেটওয়ে মেথড, এটা মাল্টিপল থাকে, অর্থাৎ একের অধিক থাকে। আপনি যদি শুধু বিকাশ দিয়ে বসে রাখেন, যার নগদ আছে সে কি করবে? বা আপনি নগদ দিয়ে বসে আছেন, যার বিকাশ আছে সে কি করবে? এই জন্য মাল্টিপল পেমেন্ট অপশনটা রাখা হয়ে থাকে। তারপর কি বলছে, অ্যাবিলিটি টু স্কেল অ্যান্ড অ্যাড নিউ ফিচার্স। অ্যাবিলিটি টু স্কেল অ্যান্ড অ্যাড, আপনারা হচ্ছে ডোমেন হোস্টিং কি চিনেন বা জানেন কি ডোমেন হোস্টিং কি বলেন তো? এটা কি? আচ্ছা, ডোমেইন হইতেছে আপনার ওয়েবসাইটের যে লিংক বা ইউআরএল ওইটা। অর্থাৎ ফর facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ইউআরএল, তাই না? এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন, facebook.com। তারপরে fiverr.com, এটা হচ্ছে ফাইবারের ডোমেইন। linkedin.com, twitter.com, এটা হচ্ছে এদের কি ডোমেইন। এটা অনেক সময় অর্গ হয়, অনেক সময় আপনার নেট হয়, ডট নেট হয়, অনেক অনেক ধরনের হয়। এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি? এই যে ওয়েবসাইটের যে ডোমেইন বা এই যে ওয়েবসাইটটা, এটা তো কোনো জায়গায় রাখতে হবে, তাই না? স্টোরেজ থাকতে হবে, নাহলে আপনি দেখবেন কিভাবে? বুঝছেন? সেই স্টোরেজটাকে বলা হয় হোস্টিং। ঠিক আছে? যেখানে আপনার ওয়েবসাইটটা থাকে কোড করা, এবং মানুষজন ওই ডোমেইনে গেলে আপনার ওটা দেখতে পায়। বুঝে গেছে? এটা কিন্তু বেসিক্যালি ইন্টারনেট, আর কিছু না। আপনি যে ওই ডোমেইনে ক্লিক করলে ওই যে ওয়েবসাইটটা আসতেছে, এটাই কিন্তু ইন্টারনেট। ইন্টারনেট আর কিছুই না, একটার সাথে আরেকটাকে কানেকশন দিচ্ছে। যে আপনি ওখানে ক্লিক করতেছেন, ওই ডোমেইনে আপনার সামনে ওয়েবসাইটটা আসতেছে, এটাই ইন্টারনেট। আর ডোমেইন হচ্ছে কি, ওই যে আপনি যে ওয়েবসাইটের নাম সেটা, আর ওয়েবসাইটটা যেই জায়গায় বা যেই সার্ভারে আছে সেটা হচ্ছে হোস্টিং। এখন এই হোস্টিং যদি আপনার ধরে নেন স্টোরেজ, যেহেতু যেহেতু আমার স্টোরেজ হচ্ছে 2 জিবি লিমিটেড, ধরে নেন 2 জিবির স্টোরেজ আছে, আপনি সমানে আপনার ওয়েবসাইটে ছবি আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড করতেছেন, এই আপলোড দিচ্ছেন, সেই আপলোড করতেছেন, আপনার জায়গায় শেষ হয়ে যাবে না? স্টোরেজ স্টোরেজ শেষ হয়ে গেলে কি আপনি আর ওটা মানে আপনি আর ওর মধ্যে কিছু আপলোড করতে পারবেন? পারবেন না অবভিয়াসলি। যেমন পেন ড্রাইভ বা মোবাইলে যা হয় আর কি, সেম জিনিস হবে না। তখন আপনার কি হবে? স্টোরেজ স্কেল আপ করতে হবে, এইটাই এখানে বলছে অ্যাবিলিটি টু স্কেল আপ। মানে অ্যাবিলিটি টু স্কেল বলতে কি, আপনার স্কেল যেন বড় করার বা ছোট করার ক্ষমতা থাকে। অর্থাৎ আপনার হোস্টিং একটা যেন ফিক্সড না থাকে, আজকে 1 টেরাবাইট আছে, কালকে 2 টেরাবাইটও যেন করার ক্ষমতা থাকে। কারণ সমানে মানুষ কি করবে? প্রোডাক্ট আপলোড দিবে, ছবি আপলোড দিবে, এই আপলোড দিবে, সেই আপলোড দিবে। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটটা কন্টিনিউয়াসলি কি হবে?
জায়গা কনজিউম করতে থাকবে। কিন্তু আপনি যদি এক জায়গায় আটকায় থাকেন, বড় করার ক্ষমতা না থাকে, বা আপনি ফিক্সড হোস্টিং কিনে বলছেন 2 জিবি, এটা বাড়ানো যাবে না, তখন কিন্তু ধরা খাই যাবেন। আপনার ই কমার্স ওয়েবসাইটে আর প্রোডাক্ট অ্যাড করা যাবে না। বুঝতে পারছেন? এটাই বলছে অ্যাবিলিটি টু স্কেল। ক্লিয়ার? আর অ্যাড নিউ ফিচার্স, এটা তো অলরেডি আপনারা জানেন যে প্রোডাক্ট অ্যাড করা, ডিলিট করা, এটাই বুঝাইতেছে। সো বেসিক্যালি এইখানে যে ফিচারগুলো বলছে, এই সকল ফিচার দেখা যায় কোথায়? ই কমার্স ওয়েবসাইটে। এটা কিন্তু সাধারণত নর্মাল কোনো ল্যান্ডিং পেজ বা কর্পোরেট ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন না। এটা ই কমার্স ওয়েবসাইটে থাকে। আর এই ফিচারগুলো দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ক্লিয়ার? এই সো আপনাদের এখন মেইন টাস্ক হচ্ছে নেক্সট শনিবারের মধ্যে আমার ই কমার্স ওয়েবসাইটটার হোম পেজটা অ্যাটলিস্ট, এখানে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে হোম পেজে, যেটা আপনার ভালো লাগে, এটা বানান, এইটা বানান, এইটা বানান, এইটা বানান, যেটা আপনার ভালো লাগে। অনেক ভ্যারিয়েশন আছে, প্রথমেই অনেকগুলো আছে। যেটা আপনার পছন্দ সেটা আপনি হোম পেজ তৈরি করবেন, করে জমা দিবেন। ফিয়ান্সে করে যেভাবে দিচ্ছেন ওইভাবেই। আরো কোনো কোয়েশ্চেন আছে? আজকের মতো এতটুকুই। আমি রেকর্ডিং তাহলে স্টপ করে দিচ্ছি, আর কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন।